দেড় মাস পর করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা নামল ১০০-র নিচে। গত ২৪ ঘন্টায় ১৪ জেলায় ৮০ জনের মৃত্যু। সংক্রমণ কমায় রাজধানীর হাসপাতালে কমেছে করোনা রোগীর চাপ, ভর্তি হওয়া যাচ্ছে সাধারণ শয্যায়। হবিগঞ্জে ট্রাক অটোরিকশার সংঘর্ষে ২ নারীসহ ৬ জন নিহত। যশোর, নারায়ণগঞ্জ, বরগুনায় প্রাণ গেল আরও ৭ জনের। যশোরের চৌগাছায় সেপটিক ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু। বিষাক্ত গ্যাসের প্রভাব ধারণা ফায়ার সার্ভিসের। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সমগ্র বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আবু নোমান। দেড় মাস পর দেশে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা নামল ১০০-র নিচে। এর আগে গত ১ জুলাই মৃত্যু হয় ১১৯ জনের। এদিকে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ, রাজশাহী সহ ১৪ জেলায় মারা গেছেন ৮০ জন। সারা দেশে করোনায় মৃত্যু কমতে থাকলেও এখনও হাসপাতালে রয়েছে বিভিন্ন সংকট। রাজশাহী, খুলনার পর বেশ কয়েকদিন ধরে সর্বোচ্চ মৃত্যু হচ্ছে ময়মনসিংহে। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে ১৩ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ৪ জন ও উপসর্গে ৯ জন। আইসিইউতে ২২ জন সহ হাসপাতালের করোনা ইউনিটে এখনও চিকিৎসা নিচ্ছেন ১৬৩ জন। রাজশাহীতে কমেছে করোনার সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৬ জন সহ মারা গেছেন ১০ জন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। মৃত্যুর হারটাও কমে এসছে, সিরিয়াসনেসের পরিমাণটাও কমে আসছে। একটু যেহেতু এই লকডাউনটা এখানে উইথড্র করা হয়েছে, শুধু আমরা ইফেক্টটা ম্যাক্সিমাম ১০ থেকে ১৪ দিন দেখে আমরা কিছু ওয়ার্ড কমায় ফেলবো। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৭ জন ও খুলনায় ৬ জন মারা গেছেন। আর রংপুরে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউর তীব্র সংকট তৈরি হয়েছে। একটা বাড়িতে যদি একজন আক্রান্ত হচ্ছেন, তো ওই পুরো ফ্যামিলিটা করোনায় আক্রান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু সেই হিসেবে আসলে শনাক্ত আমরা পরীক্ষা নিরীক্ষা অনেক কম করছি। কারণ হচ্ছে যে তারা আসলে আসছেন না। এদিকে সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ কমানো যাচ্ছে না বলছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষজনের মধ্যে কিছুটা রিলাক্টেন্ট ভাব দেখা যায়, তারা সহজে মাস্ক পরতে চায় না। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়ায় ৮ জন, চাঁদপুরে ৫ জন, কুষ্টিয়ায় ৬ জন, বরিশালে ৫ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, লক্ষ্মীপুরে ২ জন ও কিশোরগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন অনুপম শীল। অনুপম, দেড় মাস পর করোনার মৃতের সংখ্যা ১০০-র নিচে নেমেছে। চট্টগ্রামের পরিস্থিতি আমাদের জানান, চিকিৎসকরা কি বলছেন? চট্টগ্রামেও আমরা দেখেছি যে একটি ভয়ঙ্কর জুলাই মাস অতিক্রম করার পরে বর্তমান আগস্ট মাসের বিশেষ করে গত ৫ দিনে করোনা সংক্রমণ এবং করোনা মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। আমরা জুলাই মাসে যেখানে দেখেছি যে ২৮৭ জন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৯ জনের মতো করে মারা গিয়েছিলেন এবং প্রতি ঘন্টায় ৩২ জন করে আক্রান্ত হয়েছিলেন করোনায়, সেই হিসেবে আমরা দেখছি যে চলতি মাসে এখনো পর্যন্ত প্রথম ১৬ দিনে ১৫২ জনের মতো মারা গেছেন। তবে এখানে যেটি সিগনিফিকেন্ট বা উল্লেখ করার মতো বিষয় সেটি হচ্ছে এই ১৫২ জনের মধ্যে প্রথম ১০ দিনেই কিন্তু ১০১ জন মারা গেছেন। গত ৬ দিনে সেই সংখ্যাটি ৫১ জন, অর্থাৎ মৃত্যুর যেই সংখ্যা সেটি আস্তে আস্তে কমে আসছে। এবং সংক্রমণের হার যদি বলি আমরা সেক্ষেত্রে দেখি যে আজকে সংক্রমণের হার চট্টগ্রামে ১২.৯%, কিন্তু চলতি মাসের ১০ তারিখেও এই সংক্রমণের হার ২৯.৩২% ছিল এবং পাশাপাশি তার আগে অর্থাৎ ১-২ তারিখের দিকে এই সংক্রমণের হার ৩৬%-এর বেশি ছিল। এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে একই সাথে করোনা সংক্রমণের হার কমার সাথে সাথে নমুনা পরীক্ষা করার যে প্রবণতা সেটিও কমছে। অর্থাৎ গত 2 দিন আগে আমরা যেখানে দেখছি যে
2300টি নমুনা পরীক্ষা হয়েছিল চট্টগ্রামে, আজকে কিন্তু সেই সংখ্যা 1700। তো এক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে বা গত 2 মাসে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন এবং একই সাথে অনেক মানুষ মারাও গিয়েছেন, তাতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের এই করোনা বিষয়ে যে সচেতনতার বিষয়টি সেটি কিছুটা বেড়েছে, বিশেষ করে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ আগে যেখানে একেবারে শেষ পর্যায়ে এসে মানুষ হাসপাতালে ছুটোছুটি করতেন, সেই মুহূর্তে আসলে অনেকেরই শরীর অবস্থা এত খারাপ হতো যে আর কিছু করার থাকতো না, এখন সেটির পরিবর্তন হয়েছে। তবে সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাচল বা এই যে লকডাউন তুলে দেওয়ার পরে চিকিৎসকরা বলছেন তাদের আরও বেশি সতর্ক হয়ে চলাচল করতে হবে, এবং তাহলে হয়তো সেটির প্রভাব, এই লকডাউন তুলে দেওয়ার প্রভাব সেটি হয়তো আগামীতে বোঝা যাবে। আর একটি বিষয়, ইতিমধ্যে গণটিকা বা এমনিতে টিকা কার্যক্রম জোরালো হওয়ায় ইতিমধ্যে টিকা নেওয়ার প্রবণতাও বেড়েছে, তার কারণেও হয়তো এই সংক্রমণ হার কিছুটা নিয়ন্ত্রণ অবস্থা আসতে পারে এমনটি ধারণা করছেন চিকিৎসকরা। তবে সবকিছুর উপরে চিকিৎসকরা যেটি জোর দিচ্ছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরিধান করাটাকেই এখন গুরুত্ব দিয়ে মানুষকে চলাচল বা এই যে লকডাউন উঠে যাওয়ার পরে যে পরিস্থিতি সেটি সামাল দিতে পরামর্শ দিচ্ছেন। অনুপম, থাকুন আমাদের সাথে। এবার রাজশাহী থেকে জানাবেন মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে সংক্রমণ কমেছে কিন্তু মৃত্যু এখনো নিয়ন্ত্রণে আসেনি, চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন? আসলে আমরা দেখছি যে গেল যে এই মাসের শুরু থেকে আমরা দেখছি যে রাজশাহীতে করোনার যে সংক্রমণ হার সেটি কিন্তু কমতে শুরু করেছে, এবং আমরা দেখছি যে করোনার সংক্রমণ এখন প্রতিদিন করোনার নমুনা যে পরীক্ষা, রাজশাহীর যে 2টি PCR ল্যাব আছে সেখানে করোনা নমুনা পরীক্ষার যে হার সেটি কিন্তু প্রতিদিনই কমছে। গত 24 ঘন্টায় 119টি নমুনা পরীক্ষা হয়েছে, কিন্তু ঠিক তার আগেই কিন্তু 200-র উপরে নমুনা পরীক্ষা হয়েছিল। তো যখনই করোনার নমুনা পরীক্ষা কম হচ্ছে তখন কিন্তু শনাক্তের হারটা কমে আসছে বা কখনো কখনো বৃদ্ধিও পাচ্ছে। গত 24 ঘন্টায় রাজশাহীর যে 2টি PCR ল্যাবে করোনা নমুনা পরীক্ষা হয়েছে সেখানে শনাক্তের হার দাঁড়িয়েছে 24, কিন্তু এর আগের 24 ঘন্টায় কিন্তু শনাক্তের হার ছিল 19.24, অর্থাৎ কিছুটা বেড়েছে। এক্ষেত্রে চিকিৎসকরা বলছে করোনার নমুনা পরীক্ষা যখনই কম হচ্ছে তখনই কিন্তু এই করোনা শনাক্তের হারটা বেড়ে যাচ্ছে। তবে সামগ্রিক অর্থে তারা বলছে যে রাজশাহী কিন্তু এরই মধ্যে করোনার যে উচ্চ সংক্রমণের যে ধাপটি সেইটি পার করেছে, এখন এটি কমার পর্যায়ে আছে। আর একটা বিষয় আমরা দেখছি যে এই সংক্রমণ কমার পাশাপাশি হাসপাতালগুলোতে আমাদের যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র করোনা চিকিৎসার জন্য ভরসাস্থল, তো এইখানে আমরা দেখছি যে হাসপাতালে রোগীর সংখ্যা কমছে প্রতিদিন। করোনা রোগীর সংখ্যা আগে যেখানে 70 থেকে 78 জন সর্বোচ্চ ভর্তি হতো সেখানে কিন্তু এখন 25 থেকে 30-এর মধ্যে রোগী ভর্তি হয়েছে। যেমন গত 24 ঘন্টায় 33 জন রোগী ভর্তি হয়েছে, এবং করোনা ইউনিটের যে 14টি ওয়ার্ড আছে সেই 14টি ওয়ার্ডের 513টি শয্যার বিপরীতে এখন ভর্তি হয়েছে 299 জন। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যেহেতু খুব কম সময় আগেই লকডাউন শিথিল করা হয়েছে বা লকডাউন নেই সারা দেশে, রাজশাহীতেও, তো তারা আরও 15 দিন সেটি তারা পর্যবেক্ষণ করতে চায়। এই 15 দিনের মধ্যে যদি রাজশাহী করোনার সংক্রমণের হার যদি নিয়ন্ত্রণে থাকে বা হাসপাতালে রোগী ভর্তির এখন যে কমের যে প্রবণতা সেটি যদি বজায় থাকে, সেক্ষেত্রে তারা করোনা ইউনিটের যে 2 থেকে 3টি ওয়ার্ড তারা সাধারণ ওয়ার্ডে রূপান্তর করবে। কারণ আমরা দেখছি যে সম্প্রতি রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনা রোগ আক্রান্ত বা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা কমলেও সেখানে কিন্তু সাধারণ রোগীর চাপটা বেড়েছে। যেহেতু চাপ বেড়েছে তারা এখন বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর তারা সেগুলো সাধারণ ওয়ার্ডের রূপান্তর করে সেখানে সাধারণ রোগীদের চিকিৎসা দিবে। আরেকটা বিষয় জানিয়ে রেখে চিকিৎসকরা বলছে যেহেতু লকডাউন উঠে গেছে সেক্ষেত্রে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেইটি বৃদ্ধি করতে হবে, পাশাপাশি অন্য কিছু না করলেও ন্যূনতম মাস্ক ব্যবহারের প্রবণতাটা যেন তারা বজায় রাখে এবং এটি যেন সচেতন থাকে এই বিষয়ে। এইটি যদি মানুষ যদি মাস্ক ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু তাদের যে সংক্রমণের যে হার ঝুঁকিটা থেকে যায় সেইটি থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। আর জানিয়ে রেখে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। গত 7 এবং 8 জুলাই প্রায় 80,000 জনকে করোনা মডার্নার যে ভ্যাকসিন সেটি প্রথম ডোজ দেওয়া হয়েছিল। পরবর্তীতে টিকা সংকটের কারণে কয়েকদিন বন্ধ থাকার পরে 14 এবং আজকে 16 জুলাই 2 দিন আরও 60,000 ভ্যাকসিনের ডোজ মডার্নার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। তবে উপজেলা এবং সিটি কর্পোরেশন যে নির্ধারিত বুথগুলো আছে বা কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু এই মডার্না, তারপরে হলো সিনোভ্যাক্স, অ্যাস্ট্রাজেনিকার এগুলো সেকেন্ড ডোজ কিন্তু দেওয়া হচ্ছে। চট্টগ্রাম ও রাজশাহী থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গত কয়েকদিনের সংক্রমণ কমায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংক্রমণ কিছুটা কমায় বিভিন্ন জেলা থেকে আসা রোগীর চাপ কমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের গেল সপ্তাহের চিত্র এটি। কোভিড আক্রান্ত সদস্যকে নিয়ে বেশ কিছু হাসপাতাল ঘুরে শয্যা না পেয়ে এভাবেই হতাশ হন শত শত রোগীর স্বজনেরা। তবে গেল কয়েকদিনে বদলেছে দৃশ্যপট। বেশিরভাগ কোভিড হাসপাতালে কমেছে রোগীর চাপ। শয্যা খালি থাকায় ভর্তির সুযোগ পাচ্ছেন নতুন রোগীরা।
এছাড়া আইসিইউ খালি আছে বেশিরভাগ হাসপাতালেই। প্রথম দিন আমি 3 ঘন্টা অপেক্ষা করে সিট পাইছি, আর এখন তো বর্তমান বেড অনেক জায়গায় খালি। 2 দিন ধরে খুবই চাপ কম, আর নিচেও খালি ওয়ার্ড খালি আছে, আল্লাহর রহমতে কমতেছে। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা, বিএসএমএমইউ সহ বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে অন্তত খালি আছে এখন 1/3 বেড। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংক্রমণ কিছুটা কমায় বিভিন্ন জেলা থেকে আসা রোগীর চাপ কমেছে। ঢাকার বাইরে থেকে কিন্তু আসছে কম, তাহলে আমরা চিন্তা করছি যে নিশ্চয়ই রোগী শনাক্তের হার ওখানে কমে গিয়েছে, রোগী খারাপ হচ্ছে কম, তার জন্য ঢাকায় আসছে না। মানুষ প্রাথমিক স্বাস্থ্যবিধি যেগুলো সে মেনে চলছে, মাস্ক পরিধান করছে, ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশগ্রহণ করছে, তার ফলে কিন্তু আমরা সুফলটা পাচ্ছি। তবে এটা খুশি হলে চলবে না, সবাইকে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সবাইকেই ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাহিরে। স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ না মানলে আবারও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তাদের। যেহেতু বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, লকডাউন এখন আর নাই, লোকজন স্বাভাবিক চলাচল করছে, সেই ক্ষেত্রে জনসাধারণ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, যদি মাস্ক না পরে, তাহলে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সব অঞ্চলকে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার নছরতপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। প্রতিদিনের মতো কাজে যোগ দিতে স্বামী আব্দুল আহাদের অটোরিকশায় চড়ে রওনা হন হনুফা। একই কারখানার আরও 5 জন ছিলেন অটোরিকশায়। 7:30টার দিকে নছরতপুর গেটের কাছে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। ঘটনাস্থলে মৃত্যু হয় আহাদ হনুফা দম্পতি সহ 6 জনের। ওনারা সবাই আমাদের এলাকার একই থানার উনি স্বাস্থ্য দেওয়ানি রোডে ড্রাইভার ছিলেন। হাই রোডে যাওয়ার পথে নছরতপুর সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানে তারা চাপা দেয়। এই সংঘর্ষে 6 জন লোক ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। উক্ত লাশগুলো আমরা হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। লাশগুলো হস্তান্তর করিব এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। অসহায় স্বজনদের একমাত্র দাবি পুলিশি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ পেতে চান তারা। যাওয়ার পরে এই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার আবেদন নই, আমি লাশকান পোস্টমর্টম ছাড়া আমি লাশকান নিতাম। অটোরিকশার 6 যাত্রী প্রাণ আরএফএল গ্রুপের স্থানীয় কারখানার কর্মী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে নারায়ণগঞ্জ, বরগুনা ও যশোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 7 জন, আহত হয়েছেন আরও 3 জন। গতরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যবাহী ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের চালকসহ 3 যাত্রী, আহত হন আরও 1 জন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে ট্রাকের চালক ও তার সহকারী। বরিশাল কুয়াকাটা মহাসড়কে বরগুনার ব্রিকফিল্ড এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছেন 3 জন। এদের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চীনা 2 ইঞ্জিনিয়ার রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন 1 জন। এছাড়া যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী। যশোরের চৌগাছায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় মধু ঋষি তার সহযোগীদের নিয়ে সেপটিক ট্যাঙ্কি পরিষ্কার করতে যান। এক পর্যায়ে দড়ি ছিঁড়ে ট্যাঙ্কিতে পড়ে যান তিনি। তার ছেলেরা বাবাকে উদ্ধার করতে ট্যাঙ্কে নামলে মৃত্যু হয় 1 জনের। পরে ফায়ার সার্ভিস গিয়ে বাবা ছেলের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গাজীপুরের বাসন সড়ক এলাকায় তৈরি পোশাক কারখানায় আগুনে পুড়ে গেছে যন্ত্রপাতি সহ বিপুল পরিমাণ সুতা, কাপড় সহ নানা মালামাল। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সকালে আলেমা টেক্সটাইল লিমিটেড কারখানার ডাইং সেকশনের গুদামে আগুনের সূত্রপাত। সে সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
হাশেম ফুডের কারখানার আগুনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিকপক্ষের দায় পেয়েছে সিআইডি। এতে মালিকপক্ষ ছাড়াও মামলার আসামি হবেন সরকারি সংস্থার 2টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই ঘটনায় হত্যা মামলা হলেও এ পর্যন্ত তদন্তে অবহেলাজনিত মৃত্যুর প্রমাণই পেয়েছেন গোয়েন্দারা। নারায়ণগঞ্জের হাশেম ফুডের কারখানায় আগুন লাগে 8 জুলাই বিকেলে। পরে 38 ঘন্টার আগুনে ধোঁয়ায় পুড়ে ও ভবন থেকে লাফিয়ে মৃত্যু হয় 52 জনের, আহত শতাধিক। এর দুদিন পর রূপগঞ্জ থানায় করা হয় হত্যা মামলা। গ্রেপ্তার হন কারখানার মালিক মোহাম্মদ আবুল হাশেম ও তার 4 ছেলেসহ 8 জন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। সিআইডি বলছে নিচতলার সিঁড়ির পাশের 2টি একজস্ট ফ্যান যুক্ত ছিল একটি তারে। গরমে সে তার গোলে লাগে আগুন। তবে তা ছড়িয়ে পড়ার আগে 48 শ্রমিককে নিজ কক্ষে আটকে রাখেন মাহবুবুর রহমান। একাধিকবার ফোন করে আটকে পড়াদের নামতে বললেও তাতে কান দেননি তিনি। পরে ধোঁয়ায় শ্বাসরোধে মাহবুব সহ মারা যান 49 জন। এই মামলাটির ধারা পরিবর্তন হবে কিনা বা একই ধারায় মামলা চলবে কিনা সেটি বুঝতে বা সেটি নির্ণয় করতে আরও সময় লাগবে এবং মামলা আমরা তদন্ত করি, কিন্তু এখানে আদালতও আমাদের মাথার উপরে রয়েছেন, তারাও আমাদের গাইড করেন। ঘটনার কারণ উদ্ঘাটনের পাশাপাশি দায়ও নির্ধারণ করেছে সিআইডি। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিক পক্ষের গাফিলতি পেয়েছে তারা। সিআইডি বলছে অধিদপ্তর নিয়মিত পরিদর্শন করেনি কারখানা। সঞ্চালন লাইন ঠিক আছে কিনা কর্তৃপক্ষকে জানায়নি বিদ্যুৎ বিভাগ। রক্ষণাবেক্ষণে ত্রুটি ছিল মালিক পক্ষেরও। বিদ্যুৎ, কারখানা পরিদর্শক একটি সংস্থা আছে, গ্যাস আছে, তারপরে বিল্ডিংয়ের নকশা প্রণয়ন যারা করেছেন তারা আছে এখানে। এছাড়াও আরও বিভিন্ন রকমের সব মিলিয়ে 17টি সংস্থা এখানে কাজ করেন। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে এইসব বেশ কিছু সেবা সংস্থা অবহেলার প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। এদিকে আগুনের ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্তেও সংশ্লিষ্ট সরকারি সংস্থার গাফিলতি পাওয়া গেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে শার্শা উপজেলার লাউতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাতেম আলী ওই গ্রামের আব্দুল খালেক সর্দারের ছেলে। স্বজনরা জানায় গ্রামের মশিয়ার রহমান ও হাতেম আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে শুক্রবার দুপুরে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে হাতেম আলীর মাথায় আঘাত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত হাতেম আলীকে প্রথমে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সদর উপজেলার ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বাড়ির সামনের রাস্তায় পানি আসাকে কেন্দ্র করে প্রতিবেশী আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডা হয় মোতালেব হোসেনের। এক পর্যায়ে কালামের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আপন ও তার বাবা মোতালেব হোসেন। গুরুতর অবস্থায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে মারা যান আপন। তার বাবা মোতালেবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ডোর টু ডোর সচেতনতা ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। দুপুরে চাঁদগাঁও আবাসিক এলাকায় এর উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এর আগে চাঁদগাঁও আবাসিক এলাকায় ওষুধ ছিটিয়ে মাসব্যাপী কার্যক্রম শুরু করা হয়। মেয়র বলেন, করোনার পর সারা দেশের মতো চট্টগ্রামেও ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ শুরু হয়েছে। এ প্রকোপ যেন না বাড়ে সে লক্ষ্যে সব ওয়ার্ডে 3 দিন করে ওষুধ ছিটানোর পাশাপাশি জনগণকে সচেতন করার কাজ চলবে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে এলাকাবাসীকে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার পরামর্শ দেন তিনি। একচল্লিশ জন সম্মানিত কাউন্সিলর একযোগে আজকে এই কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধ ডোর টু ডোর ক্যাম্পেইন জনগণকে সচেতন করবে। কমিউনিটি ভলান্টিয়ার যে ফোর্সটা আমরা গঠন করেছি
ওরা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছে। নড়াইলে করোনা মহামারীর মধ্যে এগিয়ে চলছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ। কনস্ট্রাকশন ইয়ার্ডে দিনরাত চলছে নির্মাণযজ্ঞ। দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা যশোর রেল লাইনের নড়াইল অংশের কাজ শুরু হয় 2019 সালে। করোনা মহামারী, রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই নির্মাণ কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রকল্প। রেলের এই প্রকল্প বাস্তবায়ন শেষ হলে পিছিয়ে পড়া নড়াইলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যে, উন্নত হবে জীবনমান। এর মধ্যে এই প্রকল্পে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। আমাদের ছেলেরা আর বেকার থাকবে না, কর্মসংস্থানের একটা পথ হবে, নড়াইল উন্নয়ন হবে। যোগাযোগ ব্যবস্থায় একটা দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা পালন করে, যার কারণে আজকে রেল লাইন নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি। সড়ক পথ ছাড়া কোনো যাতায়াতের তেমন সুবন্দোবস্ত ছিল না। এখন রেলপথ এটা মানে পেয়ে আমরা উদ্ভাসিত উদ্বেলিত। যে আরও অনেক কলকারখানার সম্প্রসারণ হবে, শিল্পায়ন হবে, তো আলটিমেটলি এখানে কাজের সুযোগ বাড়বে। ফরিদপুরের ভাঙা থেকে যশোরের সিঙ্গিয়া পর্যন্ত 80 কিলোমিটার রেল পথের জন্য ব্যয় ধরা হয়েছে 7,300 কোটি টাকা। এরই মধ্যে 25 ভাগের বেশি কাজ শেষ হয়েছে। প্রযুক্তিগত দিক সেগুলো বাস্তবায়ন করছে, আর এই ক্ষেত্রে প্রায় 400 প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী এখানে নিয়োজিত রয়েছে। আমরা এই পর্যন্ত 25 থেকে 30 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। 2024 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সেই লক্ষ্য নিয়ে দিনরাত কর্মযজ্ঞে ব্যস্ত সময় কাটছে প্রকল্প সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বসবাস রাঙামাটি পৌর শহরে, কিন্তু যাতায়াতের জন্য নেই রাস্তা। রাজবন বিহারের দেয়াল টপকে যাতায়াত করতে হয় বিহারপুর এলাকার 4 শতাধিক পরিবারকে। দীর্ঘদিনের সমস্যাটি বিভিন্ন মহলে বারবার জানালেও মেলেনি সমাধান। রাঙামাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিহারপুর গ্রাম। 4 শতাধিক পরিবারের বসবাস এখানে। বিদ্যুৎ থাকলেও এই গ্রামে নেই যাতায়াতের কোনো রাস্তা। রাজবন বিহারের সীমানা প্রাচীর টপকে চলাচল করতে হয় গ্রামবাসীকে। বৃদ্ধ মহিলারা বলেন, বৃদ্ধ পুরুষরা বলেন, এবং বাচ্চা স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে খুবই কষ্ট হয় জীবনযাপন করতেছি। আমার মালসামানা নিয়ে আসতে হলে আমরা বনবিহার এই দোকানে আমাদের রাঙ্গামাটিতে যে রাজবন বিহার আছে, রাজবন রেখে ওখান থেকে খাঁদে করে প্রায় 2 কিলোমিটার হইতে 3 কিলোমিটার রাস্তা আমাদের খাঁদে করে নিতে হয়। জরুরি প্রয়োজনে কিংবা রোগী পরিবহনে বাড়ে ভোগান্তি। কষ্ট করে চলতে হচ্ছে গ্রামের বয়স্ক ও স্কুলগামী শিশুদেরও। যে কোনো একটা চলাচলের সুব্যবস্থা হয়। আমরা 400 হতে 500 পরিবার এখানে বসবাস করতেছি। এদের অত্যন্ত আমাদের কষ্টতা মিটে যাবে আমাদের। গ্রামটিতে যাতায়াতের জন্য একসময় রাস্তার জায়গা না দিলেও সম্প্রতি তা দিতে রাজি হয়েছে রাজবন বিহার কর্তৃপক্ষ। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আমাদের বিহারের অধ্যক্ষ তারা কিন্তু এই দেয় নাই, রাস্তা করার জন্য কোনো জায়গা দেয় নাই, কিন্তু বর্তমানে তারা দিতেছে। তা আমাদের চিন্তা ভাবনা আছে, ওইটা আমাদের এই যে পৌরসভা থেকে যদি প্রকল্প আসে ওইখান থেকে আমরা দিয়ে দেব। প্রায় 500 মিটার রাস্তাটি নির্মাণে জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পৌর মেয়রের। অচিরেই জেলা পরিষদ বা উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে পৌরসভা সহ একসাথে আমরা কিভাবে রাস্তাটা করতে পারি, জনচলাচলটা একটা উন্মুক্ত করতে পারি তাদের সুবিধার্থে। টেকসই একটা চলাচলের রাস্তা আমরা করার জন্য হয়তো আমি চেষ্টা করছি। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে স্থায়ী রাস্তার জন্য সরকারের সহায়তা চেয়েছেন বিহারপুরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বামী স্ত্রীর মনোমালিন্যের এক পর্যায়ে স্ত্রীকে 3 তালাক বলার ঘটনায় এক দম্পতিকে গত 3 মাস ধরে একঘরে করে রেখেছে গ্রামের মাতব্বররা। এমন সিদ্ধান্তে কাজ না পেয়ে 3 মাস ধরে মানবেতর দিন যাপন করছে ওই পরিবার। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ছলিমপুর গ্রামে। 35 বছর আগে ঘর বাঁধেন পঞ্চগড়ের দেবীগঞ্জের আয়নাল হক ও জরিমন বেগম। 4 মাস আগে সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে তালাকের ঘোষণা দেন আয়নাল।
এরপর থেকে আয়নাল পাশের বাড়িতে তার ছেলের সাথে থাকতে শুরু করেন। পরে নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ফিরে যান। বিষয়টি গ্রাম্য প্রধানরা জানলে শুরু হয় বিপত্তি। গ্রামবাসী বলেছে না, এক জায়গায় থাকা চলবে না। এখন কোনো মানুষের সঙ্গে আমার উঠুন বসুন দোকান বাসা আমি বিয়াজুতির মতো কোনো কাজ কাম বাইরে গিয়ে ডাকাডাকি করে নেব, কেউ নেয় না। আমার খুব অবস্থা বর্তমানে খারাপ। এখন সবাই পয়সা কয় এটা হবে না, এটা তালাক হয়ে গেছে, এই মেয়ের রূপ দেখা যাবে না। সামাজিকভাবে একঘরে করে রাখার বিষয়টি স্বীকার করেছেন গ্রামের মাতব্বররাও। নীতি মেলা আছে, কিন্তু শরীয়ত অনুযায়ী ধর্ম মতামে একটা অবৈধভাবে নিয়ে থাকলে এটা কিভাবে সমাজের লোক দেখবে না? আমাদের সমাজের লোকের সাথে অটুট বসু করতে পারবো না, সে ফয়সালা না হওয়া পর্যন্ত। ভালো আলেম আসে যদি আমাদেরকে বুঝাইতে পারে যে না এটা সমস্যা নাই, এটা করে খাওয়া যাবে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ফতোয়ার শিকার এই দম্পতি লিখিত অভিযোগ দেন স্থানীয় প্রশাসনের কাছেও। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য দিয়েছিলাম, তিনি স্থানীয়ভাবে চেষ্টা করেছেন, তিনি পারেননি, আমাদেরকে জানিয়েছেন, আমরা এসেছি, আমরা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই ঘটনায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়েছেন। সেই সাথে তদন্ত শেষে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 19 আগস্ট সীমিত পরিসরে খুলে দেওয়া হবে পর্যটন ও বিনোদন কেন্দ্র, কিন্তু তার আগেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। কারো মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কোনো বাধা ছাড়াই কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি সময় শেষে সড়ক ও আকাশপথ উন্মুক্ত হওয়ার পরপরই অনেকেই ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোর দিকে। আমিও আসছি কক্সবাজার বিচে, বাট দেখছি না কারো মুখে মাস্ক আছে বা স্বাস্থ্যবিধি মেনে চলছে। বাট এটা খুবই জরুরি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটক স্থানে আসে। আমরা আসলেই লকডাউনে ছিলাম, সো পরামর্শ বললো যে এখন যেহেতু সব কিছু খুলে গেছে, উই ক্যান ডু দিস, উই ক্যান হ্যাভ আ ট্রিপ। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয় অর্ধেক কক্ষ খালি রেখেই ভাড়া দিতে হবে হোটেল মোটেল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের সেবা দিতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন তারা। পর্যটককে আমরা ঢোকার আগে ডিসটেন্সেবল ট্রাই থাকবে, আমাদের মাস্ক থাকবে এবং আমাদের হোটেল সমস্ত বই বিয়ারা ম্যানেজার থেকে শুরু করে সবাই আমরা মাস্ক পরবো এবং যারা স্বাস্থ্যবিধি মানবে না আমরা তাদের রুম দেব না। পাশাপাশি তারা যদি করোনা টিকা কার্ড নিয়ে আসে তাহলে তাদেরকে আমরা ভালোভাবে ওয়েলকাম জানাবো, আর যারা টিকা না দিয়ে আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে রুম না দেওয়ার জন্য। পর্যটক সহ এ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে শাস্তি আমরা আরোপ করব, আর যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের পর্যটন স্পটগুলো নতুন করে ভাবতে হবে। এই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতেই দ্বিধা করব না। গেল 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র। অবশেষে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর খুলছে জেলার বিনোদন কেন্দ্রগুলো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।